সোনার কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। সোনার কবিতাটির উৎস গ্রন্থ সোনার কাব্যগ্রন্থ। অসামান্য প্রতিভার অধিকারী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আধুনিক বাংলা কবিতার প্রাণপুরুষ। তিনি 1861 খ্রিস্টাব্দের 7ই মে ভারতের কলকাতায় জন্মগ্রহণ করেন। তার সাহিত্য সাধনার একটি বৃহৎকাল বাংলা সাহিত্যের রবীন্দ্র যুগ নামে পরিচিত রবীন্দ্রনাথ ঠাকুরের সময়কে। মানব ধর্মের জয় ও সৌন্দর্য তৃষ্ণা রোমান্টিক এই কবিতার মূল সুর। কবিতা ছাড়াও ছোট গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী, সঙ্গীত রচনায় রবীন্দ্রনাথ ঠাকুর কালজয়ী প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তিনি ছিলেন অনন্য চিত্রশিল্পী, অনুসংগীতসু, বিশ্ব পরিভাষক, দক্ষ সম্পাদক এবং অসামান্য শিক্ষা সংগঠক ও চিন্তক। নিজে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণে নিরুৎসাহিত হলেও বিশ্বভারতী নামে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বা স্বপ্নিক ছিলেন তিনি। মাত্র 15 বছর বয়সে তার প্রথম কাব্যগ্রন্থ বনফুল প্রকাশিত হয়। গীতাঞ্জলি এবং অন্যান্য কাব্যের জন্য বা সমন্বয়ে অনুদিত সং অফ পয়েন্টস গ্রন্থের জন্য 1913 খ্রিস্টাব্দে প্রথম এশীয় হিসাবে তিনি নোবেল পুরস্কারে ভূষিত হন। বাংলা ছোট গল্পে তিনি পথিকৃৎ ও শ্রেষ্ঠ শিল্পী। মনীষী, সোনারতরী, চিত্রা, খনিকা, বলাকা, পূর্ণচ, জন্মদিনে, শেষ লেখা তার অন্যতম শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। কাব্যনাট্য বিসর্জন, চিত্রাঙ্গনা এবং কাহিনী, কবিতা সংকলন, কথা ও কাহিনী তার ভিন্নস্বাদের রচনা। 1941 সালের 7ই আগস্ট তার জীবনাবসান ঘটে। গগনে ঘোরজে মেঘ ঘন বর্ষা। গগনে মানে আকাশে, ঘোরজে মেঘ ঘন বর্ষা। কুলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা। ভরা নদী খুর পরশা মানে ধারালো ভরসা। খুর ধারা মানে ধারালো খুর। কাটিতে কাটিতে দান এলো ভরসা। একখানি ছোট ক্ষেত আমি একলা। চারিদিকে ভাকা জল করিছে খেলা। এপারেতে দেখি একা তরু ছায়া মশি মাখা। গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এপারেতে ছোট ক্ষেত আমি একলা। গান গেয়ে তরি বেয়ে কি আসে পারে। দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যাই কোনো দিকে নাহি চাই। ঢেউগুলো নিরুপায় ভাঙে দুধারে। দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে। ভারেক ভিড়াও তরি কুলেতে এসে। ভারেক মানে একবার, ভিড়াও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে লও। শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে মানে একটু হেসে। সোনার ধান কুলেতে এসে, আমার সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লাও তরুণী পারে। আরও আছে আর নাই দিয়েছি বরে। এতকাল নদী কূলে যাহা লয়ে ছিনু ভুলে। সকলই দিলাম তোরে থরে বিথরে। আমারে লহ করুণা করে। ঠাই নাই ছোট সে তরি। আমারই সোনার ধান গিয়েছে ভরি। শ্রাবণ ঘন ঘিরে, ঘন মেঘ ঘুরে ফিরে। শূন্য নদীর তীরে রহিনু পিড়ি। যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। শূন্য নদীর তীরে রহিনু পরি। যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। শব্দার্থ টিকা। গর্জে মানে গর্জন করে। ভাড়া শব্দের অর্থ ধান রাখার পাত্র। এরকম পাত্রের সমষ্টি বোঝাতে এখানে ব্যবহৃত হয়েছে। ক্ষুরধারা, ক্ষুরের মতো ধারালো যে প্রবাহ বা স্রোত। খরপরশা, ধারালো বর্ষা। এখানে ধারালো বর্ষার মতো বোঝানো হয়েছে। আমি সাধারণ অর্থে কৃষক, প্রতীকী অর্থে শিল্পস্রষ্টা কবি। আমি একলা, কৃষক কিংবা শিল্পস্রষ্টা কবি নিঃসঙ্গ অবস্থা। চারিদিকে বাঁকা জল করিছে খেলা। ধানক্ষেতটির ছোট দ্বীপের আঙ্গিকে চিত্রিত। তার পাশে ঘূর্ণায়মান স্রোতের উদ্যমতা। নদীর বাঁকা জলস্রোত বেষ্টিত ছোট ক্ষেতটুকুর আশু বিলীয়মান হওয়ায় ইঙ্গিত রয়েছে এ অংশে। বাঁকা জল এখানে অনন্তকাল স্রোতের প্রতীক। তরু ছায়া মশি মাখা এই শব্দের অর্থ ওপারে মেঘে ঢাকা গ্রামটি যেন গাছের ছায় কালো রঙে মাখানো। গান গেয়ে তরি বেয়ে কে আসে পারে। খুরের মতো ধারালো জলস্রোতে গান গাইতে গাইতে যে
মাঝি পাড়ের দিকে এগিয়ে এসেছে। রবীন্দ্র ভাবনায় সে নির্মোহ মহাকালের প্রতীক। নির্মোহ মহাকালের প্রতীক কেন কোনো দিকে নাহি চাই, কোনো দিকে মানে মহাকালের প্রতীক এই মাঝি নিরাসক্ত বলেই তার সুনির্দিষ্ট দৃষ্টিপাত নেই। দেখে দেখে যেন মনে হয় চিনি ওহারে। এই আগন্তুক এই আগন্তুক মাঝি কৃষক বা শিল্পী স্রষ্টা কবির হয়তো চেনা, কেননা চেনা মনে হলেও কৃষক বা শিল্পী স্রষ্টা কবির সংশয় থেকেই যায়। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, নির্বিকার মাঝির এর দৃষ্টি আকর্ষণের জন্য কৃষক বা কবির চেষ্টা বিদেশে এখানে চিরায়ত শিল্প লোকের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। বারেক বিরাউতরি কুলেতে এসে চিরায়ত শিল্পলোকের ঠাঁই পাওয়ার জন্যই কৃষকরূপী কবির বেকুল অনুনয় এখানে প্রকাশিত হয়েছে। আমার সোনার দান কৃষকের শ্রেষ্ঠ ফসল, ব্যঞ্জন অর্থে শিল্পস্রষ্টা কবির সৃষ্টি সম্ভার। আর আছে আর নাই দিয়েছি বড়ি। ছোট জমিতে উৎপন্ন ফসলের সবটাই অর্থাৎ কবির সমগ্র সৃষ্টি তুলে দেওয়া হয়েছে মহাকালের স্রোতে ভেসে আসা সোনার তরী রূপী চিরায়ত শিল্প লোকে, থরে বিথরে স্তরে স্তরে বা বিন্যস্ত করে। এখন আমারে লহ করুণা করে ফসল বা সৃষ্টি সম্ভার তুলে দেওয়া হয়েছে নৌকায়। এখন ফসল বা সৃষ্টির স্রষ্টা স্থান পেতে চাই ওই মহাকালের নৌকায়। ঠাঁই নাই ছোট সে তরী, সোনার তরীতে মহৎ সৃষ্টিরই স্থান সংকলন হয় কেবল। ব্যক্তিসত্তা ও তার শারীরিক অস্তিত্বের নিশ্চিতভাবে হতে হয় মহাকালের নিষ্ঠুর কালগাছের শিকার। শূন্য নদীর তরে রহিন পরি নিঃসঙ্গ অপূর্ণতার বেদনা নিয়ে আসন্ন ও অনিবার্য মৃত্যুর প্রতীক্ষার ইঙ্গিত। এ প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, মহাকাল আমার সর্বস্ব লইয়া যায় বটে, কিন্তু আমাকে ফেলিয়া যায় বিস্মৃতি ও অবহেলার মধ্যে। সোনার তরীর নিয়ে আমার সোনার ধান নিয়া যায়, খেয়া পারে কিন্তু আমাকে লয় না। পাঠক পরিচিতি। সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কাব্যগ্রন্থের নাম কবিতা। শতাধিক বছর ধরে এই কবিতার বিপুল আলোচনা ও নানামুখী ব্যাখ্যায় নতুন নতুন তাৎপর্য অভিষিক্ত। একই সঙ্গে কবিতাটি গৌর রহস্য ও শ্রেষ্ঠত্বের স্মারক। মহৎ সাহিত্যের একটি বিশেষ গুণ হলো কালে কালে নতুন দৃষ্টিভঙ্গি ও বিবেচনার আলোকে তার শ্রেষ্ঠত্ব নিরূপিত হতে থাকে। বাংলা কবিতার ইতিহাসে সোনার তরী তেমনি আশ্চর্য সুন্দর এক চিরায়ত আবেদনবাহী কবিতা। কবিতাতে দেখা যায় চারপাশে কেবল স্রোতের মধ্যে জেগে থাকা দ্বীপের মতো ছোট একটি ধানক্ষেতে উৎপন্ন ধান সম্ভার নিয়ে অপেক্ষারত নিঃসঙ্গ এক কৃষক। আকাশে ঘন মেঘ আর ভারী বর্ষণের পাশে খরস্রোতা নদী হয়ে উঠেছে হিংস্র। চারদিকে বাঁকা জল কৃষকের মনে সৃষ্টি করেছে ঘন ঘোর আশঙ্কা। এরকম এক পরিস্থিতিতে ওই খরস্রোতা নদীতে একটি ভরাপাল সোনার নৌকা নিয়ে ভেসে আসা এক মাঝিকে দেখা যায়। উৎকণ্ঠিত কৃষক নৌকাকুলে ভিড়িয়ে তার উৎপাদিত সোনার ধান নিয়ে যাওয়ার জন্য মাঝিকে সকাতরে মিনতি জানালে ওই সোনার ধানের সম্ভার নৌকায় তুলে নিয়ে মাঝি চলে যায়। ছোট নৌকা বলে স্থান সংকলন হয় না কৃষকের। শূন্য নদীর তীরে আশাহত কৃষকের বেদনা গুমড়ে মরে। এ কবিতায় নিবিড়ভাবে মিশে আছে কবির জীবনদর্শন। মহাকালের স্রোতে জীবন যৌবন ভেসে যায়, কিন্তু বেঁচে থাকে মানুষের সৃষ্টি সোনার ফসল। তার ব্যক্তিসত্তা ও শারীরিক অস্তিত্বের নিশ্চিতভাবে মনে হয় মহাকালের নিষ্ঠুর কালগ্রাসের শিকার। সোনার তরী মাত্রাবৃত্ত ছন্দে রচিত। কোন ছন্দে? মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এটি অধিকাংশ প্রাঙ্গিক ৮+৫ মাত্রায় পূর্ণ পর্বে বিন্যস্ত।